আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। 24শে গণ আন্দোলনের পরে হাসনাত আব্দুল্লাহকে নিয়ে যে পরিমাণ হেডলাইন হয়েছে, এই পরিমাণ হেডলাইন বেগম খালেদা জিয়া, তারেক রহমান তাদেরকে নিয়েও হয়েছে কিনা আমার সন্দেহ আছে। শেখ হাসিনা নিয়েও হয়নি, বা হলেও তাদের মোটামুটি সমান সমান। হাসনাত আব্দুল্লাহ একটা হুঙ্কার দিয়েছেন, এই হুঙ্কারটা নিয়ে আজকের আলাপ। আগে হুঙ্কারটা আপনারা একটু শোনেন। হাসনাত আব্দুল্লাহ বলছেন, রাষ্ট্র কাঠামোর পরিবর্তন না হলে গণ অভ্যুত্থান আবারও হবে। কোথায় আলোচনার জায়গা আছে সেটা আমি আপনাদেরকে বলবো। দেখেন, নেপালে রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে সেখানে জেনজিরা ক্ষমতায় এসছে, তাই তো? বাংলাদেশে পারেনি। বাংলাদেশে নাকি দয়া দাক্ষিণ্যের মূলে, এবং বাংলাদেশ বিরোধী শক্তি অনেকে বলতে পছন্দ করেন, যারা বাংলাদেশের স্বাধীনতা চাননি, সেই জামাতে ইসলামীর সাথে নেগোসিয়েশন করে 6টি মাত্র সিট পেয়েছে, যেখানে বাংলাদেশে ক্ষমতায় যেতে হলে 151টি আসন লাগে। নেপালের জেনজিদের নেতা এবং বাংলাদেশের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। বাংলাদেশে যারা হাসনাত, সার্জিস, নাহিদ, মাহফুজ, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, তুষার, হান্নান মাসুদ, নাসিরউদ্দিন পাটোয়ারি অথবা আক্তার হোসেন, তারা জেনজির কি সত্যিকার নেতা হতে পেরেছে? আসলে নেপালে হয়েছে। নেপালে জেনজির যে মূল শক্তি, সেই মূল শক্তিটা তাদের গুণে মুগ্ধ হয়েছে। আর বাংলাদেশে যে জেনজির মূল শক্তিটা, যারা আন্দোলন করেছে, দেশের পরিবর্তন চায়, শাসন ক্ষমতার পরিবর্তন চায়, সবকিছুই চায়, দেশের ভালো চায়, বাট তারা এই নেতৃত্বটাকে তাদের প্রতিনিধি মনে করেনি। ফলে তারা ঘরে চলে গেছে, তারা ঘরে বসে গেছে। হাসনাতদের ডাকে 24শে যারা মাঠে নেমে এসেছিল, তারা পরে সবাই বলছে আমরা ভুল করেছি, আমরা সরি, আমাদেরকে মিসগাইড করা হয়েছে। ফলে এই যে হাসনাত এখন হুঙ্কার দিচ্ছে যে রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের দাবি থেকে সরকার সরে এলে আবারও গণ অভ্যুত্থান হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, সিজন ও চেয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরকার মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, সরকারকে স্ট্রাকচারাল জায়গায় এক হতে হবে, এটি থেকে সরে এলে 24 আবারও হবে। আমি এই জায়গায় একমত। দ্বিমত কোন জায়গায় সেটা আমি আপনাদেরকে বলি। কোনো ভাবে হয়তো সে প্রস্তুতি হচ্ছে, বাট 24 হবে মেজরিটি দিয়ে আটকানোর সুযোগ নেই। কোনো ভাবে হয়তো সেই প্রস্তুতি হচ্ছে। আবার কি মেটিকুলাস ডিজাইন? আর তো চাইলে আমাদের অরিজিনাল জেনজিকে আর মাঠে নামানো যাবে না। তিনি ঢাকাতেই একটা প্ল্যাটফর্মে একটা প্রোগ্রামে বলছেন, যারা 24শে রাস্তায় নেমেছিল তারা কাউকে এমপি উপদেষ্টা বানানোর জন্য রাস্তায় নামেনি। সত্য কথাটা এতদিনে বললেন। তারা রাষ্ট্রের কাঠামো পরিবর্তনের জন্য রাস্তায় নেমে এসেছিল, ব্যক্তির পরিবর্তনের জন্য নয়। রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তনের জন্যই 24শে গণ অভ্যুত্থান হয়েছিল। 24শের গণ অভ্যুত্থানকারীরা নেপালে জেনজিরা তাদেরকে ঠেলে দিয়েছে, জেনজি যে তোমরা আমাদের নেতা, তোমরা রাষ্ট্র ক্ষমতায় যাও, তোমরা দল গঠন করো, আমরা তোমাদের দেখতে চাই। আমাদের জেনজিরা এই যারা পরে এনসিপি করেছে থেকে পেছনে চলে গেছে। আজকে হাসনাত আব্দুল্লাহ যদি ওই যে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় ট্রল হয়, ডাক দেয় আয় রাজুতে আয়, বাংলাদেশে আরো 100টা গণ অভ্যুত্থান হবে, বাংলাদেশে আরো বহু বিপ্লব হবে, বহু আন্দোলন হবে, সংগ্রাম হবে, বাট এই হাসনাত আব্দুল্লাহদের নেতৃত্বে আর কি সেটা সম্ভব? দেখেন, এই হাসনাত, সার্জিস, এদের মোটামুটি এই লোকগুলা একসময় আওয়ামী লীগের ভেতরে ছিলেন, ছাত্রলীগের ভেতরে ছিলেন, তারা ঠিক আছে, তারা ভুল বুঝতে পেরে তারা চেঞ্জ হয়েছিল। এই সার্জিস, হাসনাত বিশেষ করে, তার ব্যক্তিত্ব, চলন বলন, তার ডেডিকেশন, তার সুযোগ ছিল নেপালের জেনজির সেই সিঙ্গারের মতন হিট করে যাওয়া, তার সুযোগ ছিল। কিন্তু 24শে গণ অভ্যুত্থান পরবর্তী তার মব কালচার আর এক আওয়ামী লীগ কচলানো, সবকিছুর মধ্যে আওয়ামী লীগ খোঁজা এবং আওয়ামী লীগের উপরে মব চাপিয়ে দেওয়া, আওয়ামী লীগ যেখানে আওয়ামী লীগের খোঁজ পাওয়া গেছে সেখানে তার বাহিনীকে লেলিয়ে দেওয়া। এরপর তার বাহিনীর বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অভিযোগ, তার বাহিনী বিভিন্ন জায়গায় হ্যাডম দেখানোর অভিযোগ, সেই সব অভিযোগের মধ্যে দিয়ে হাসনাত তার পায়ের নিচের মাটি ধুয়েছেন। এটা বলতে কি কারো দ্বিধা আছে?
এই ছেলেই বাংলাদেশে এই 2 বছরই হিরো থেকে হিরো হয়ে যেতে পারতো, ইতিহাস হয়ে যেতে পারতো। সেখানে তারা শেষমেশ কি হয়েছে, জামাতি ইসলামীর অ্যাসিস্ট্যান্ট। আমি এর আগেও একটা আলোচনা বলেছি, এনসিপির এখন অ্যাক্টিভিটিস যা দেখা যায় সেটা হলো একটা পিএস এর যে ভূমিকা, তাদের জামাতের আমিরের পিএস এর ভূমিকা দেখা যায়। তাদের নিজস্ব কোনো এজেন্ডা আছে। তারা এক আওয়ামী লীগ কচলানো ছাড়া, ফেসিবাদ কচলানো ছাড়া তাদের কি কোনো দিক নির্দেশনা এই দেশের জেনজি বলেন আর আপামর জনতা বলেন কেউ কি দেখতে পেয়েছে? ফলে হাসনাত আব্দুল্লাহ সেই সুযোগ হাতছাড়া হয়েছে। সুযোগ এখনো হয়তো আছে, বাংলাদেশের মানুষ সহজে সবকিছু ভুলে যায় না, হয়তো সুযোগ আছে, বাট যেই সুযোগ 24-এ ছিল সেটা হিমালয়ের সমান হাসনাত আব্দুল্লাহ এখন টাফ করে ফেলেছে। ফলে অভ্যুত্থান হবে, ওই অভ্যুত্থানে নেতৃত্ব হাসনাত দিবে, সার্জিস দিবে, এই স্বপ্নবোধের দুরাশা। আর যদি মেটিকুলাস ডিজাইনে কিছু হয়, যেটা সে বলছে যে 24-এর মতন কাজ চলছে, সে মেটিকুলাস ডিজাইন হলে ভিন্ন কথা। মেটিকুলাস ডিজাইনে একেবারে ওই ফ্রিডম পার্টির নেতারাও একসময় এমপি হয়েছে, হাসনাতরা নেপালের জেনজি ক্ষমতা নিয়েছে, সেটা হতে গিয়ে এখন ফ্রিডম পার্টি, জাসদ, সেসব হওয়ার মতন উপক্রম। ফলে আয়ের রাজুতে আয়ের মতন সবকিছু না, ফাঁকা বেলুন হয়ে যায়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বিএনপি ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো দিল্লি সফরে যাচ্ছেন। সাথে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরকে, যিনি ভারতের সাথে হাসিনা আমলের সম্পর্ক শেষ ঘোষণা দিলেও হাসিনা আমলে বসানো পাইপলাইন দিয়ে ডিজেল এনে বাংলাদেশের জ্বালানি সমস্যার সমাধান করতে চায়। চমকপ্রদ খবর হলো, খলিলুর রহমান দিল্লিতে 2 দিনের সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তেল মন্ত্রীর সাথে বৈঠক তো করবেনই, তারপর একই বিমানযোগে যেহেতু মরিশাস যাবেন, সেহেতু এস জয়শঙ্করের সাথে 8 থেকে 9 ঘন্টা ধরে বৈঠকের সুযোগ থাকছে। বাংলাদেশ ও ভারতের গণমাধ্যমগুলোর খবর থেকে পরিষ্কার, বাংলাদেশ চায় তেল আর গঙ্গার জল, সাথে চায় ভারতের প্রত্যাহার করা সুবিধাগুলো চালু করা, যেগুলোর জন্য শেখ হাসিনা দেশ বিক্রি করে দিয়েছিলেন বলে প্রচার ছিল। বাংলাদেশের এসব চাওয়ার বিপরীতে ভারত কি চায়? কারণ কূটনীতি তো শুধু দেয়ার নয়, এটি দেয়া নেয়ার সম্পর্ক। একাধিক গণমাধ্যমের খবর হলো, পাকিস্তানের সাথে সামরিক সম্পর্ক আর ভারত বিরোধী জঙ্গিবাদ ইস্যুগুলো নিয়ে ভারতের পক্ষ থেকে আলোচনা করা হতে পারে। তবে বড় প্রশ্ন হলো, 2024 সালের 5ই আগস্টের পর শেখ হাসিনার আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে পর্দার আড়ালে একটি বড় ইস্যু। সেই দুটো ইস্যু নিয়ে কি 8-9 ঘন্টা বিমান ভ্রমণে আলোচনা হবে? বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, প্রথমে দিল্লিতে 2 দিনের দ্বিপাক্ষিক সফর, যেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার আনুষ্ঠানিক বৈঠক হবে। 7ই এপ্রিল দিল্লিতে পা রাখবেন খলিলুর রহমান। 9ই এপ্রিল সকালে দিল্লি থেকে তিনি সরাসরি মরিশাসের উদ্দেশ্যে রওনা হবেন, যেখানে তিনি 9ম ইন্ডিয়ান ওশান কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। একই বিমানে যাবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করও। ফলে 9 এপ্রিল সকাল 8টা থেকে এয়ার মরিশাসের ওই বাণিজ্যিক বিমানে একটানা 7 থেকে 8 ঘন্টার ওই দীর্ঘ সফরও 2 পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে একান্তে কথাবার্তা বলার বিস্তর সুযোগ থাকবে যথারীতি। বিশেষ করে মাত্র 2-3 মাস আগেও যে ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্কে রীতিমতো অস্বস্তি আর শীতলতা ছিল, সেই দেশের নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর একসাথে দীর্ঘ বিমান যাত্রার সিদ্ধান্তই বলে দেয় 2 দেশই তাদের সম্পর্ক রিক্যালিব্রেট করতে চাইছে। ওই সম্মেলন যৌথভাবে আয়োজন করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আর দিল্লির শীর্ষস্থানীয় থিঙ্ক ট্যাঙ্ক ইন্ডিয়া ফাউন্ডেশন। আবার এই ইন্ডিয়া ফাউন্ডেশনের প্রেসিডেন্টের পদে আছেন আরএসএস তথা বিজেপি নেতা রাম মাধব। বিবিসি বলছে, দিল্লির পরে মরিশাসেও আবার 2 দেশের পররাষ্ট্রমন্ত্রীর ও কর্মকর্তাদের মধ্যে কথাবার্তা বলার সুযোগ থাকবে। অন্যভাবে বললে, দিল্লিতে মাত্র 48 ঘন্টার কম সময় অবস্থান করলেও খলিলুর রহমানের ভারত সফর কার্যত 4-5 দিনের মেয়াদ পেতে চলেছে, যার কূটনৈতিক ও রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ। বিএনপি ক্ষমতায় আসার পর খলিলুর রহমানই তার ক্যাবিনেটের প্রথম ফুল মন্ত্রী, যিনি ভারত সফরে যাচ্ছেন। দিল্লিতে পা রাখার পর দিন তিনি একের পর এক বৈঠকে বসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ডক্টর রহমানের এই সফরটিকে ভারতও অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। তবে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কোনো বৈঠক হবে কি না তা এখনো পরিষ্কার নয়।
বিবিসি জানতে পেরেছে ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গেও ডক্টর রহমানের আলাদা একটি বৈঠক আয়োজনের জন্য বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। তবে সেটি শেষ পর্যন্ত হবে কিনা তা নিশ্চিত নয়। বাংলাদেশ ও ভারতের প্রায় সব গণমাধ্যমের খবর থেকে একটি বিষয় পরিষ্কার, এই মুহূর্তে বাংলাদেশের প্রথম অগ্রাধিকার হলো জ্বালানি তেল। 6 এপ্রিল বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। সে বৈঠকের পর তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদেরকে যা বলেছেন তা থেকেও পরিষ্কার, পানি চুক্তি, সীমান্ত সমস্যা, ভিসা নিষেধাজ্ঞার চেয়ে এই মুহূর্তে বাংলাদেশের বড় চাওয়া তেল। তবে তার বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে বেশ হাস্যরসের সৃষ্টি হয়েছে। তারেক রহমানের ওই উপদেষ্টা বলেছেন, ভারতের সাথে শেখ হাসিনার আমলে যে ধরনের সম্পর্ক ছিল তা আর হবে না, সেই অধ্যায় এখন শেষ। তারপরে জনাব কবির জানান, বৈঠকে দুই দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে বিশেষ আলোচনা হয়েছে। বিশেষ করে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির বিষয়টি প্রাধান্য পেয়েছে। পাইপলাইনে জ্বালানি আমদানির প্রক্রিয়াটি এগিয়ে নিতে তারা আশাবাদী। প্রশ্ন হলো, শেখ হাসিনা আমলে তৈরি হওয়া পাইপলাইন দিয়ে ডিজেল আনতে চায় শেখ হাসিনা আমলের সম্পর্ককে পাত্তা না দিয়ে। ইরান যুদ্ধ শুরুর পর থেকে এ নিয়ে 4 দফায় ভারত 22,000 টন ডিজেল বাংলাদেশকে পাঠিয়েছে, কিন্তু বাংলাদেশের আরো তেল লাগবে। সে তেলে সুরাহা করতে খলিলুর রহমান দিল্লি যাচ্ছেন 7 এপ্রিল। কিন্তু বিশ্বব্যাপী তেলের সমস্যা, সে সমস্যা কাটিয়ে উঠতে বিকল্প সোর্সও খোঁজা হচ্ছে। সেক্ষেত্রে ভারত কেন হতে যাচ্ছে বাংলাদেশের বিকল্প উৎস? এর উত্তর হলো, যুদ্ধের মধ্যেও ভারত আমেরিকার শত্রু রাশিয়া আর ইরান থেকেই শুধু নয়, বিশ্বের 40টি দেশ থেকে তেল কিনছে। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ভারত সস্তায় রাশিয়ার তেল কিনে দেশটির মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সক্ষম হয়। তবে এতে যুক্তরাষ্ট্রের রোষের মুখে পড়তে হয় দেশটিকে। ভারতের বাণিজ্য চুক্তিতে বাধা হিসেবে রাশিয়ার তেল আমদানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র অতিরিক্ত শুল্ক আরোপ করে, কিন্তু যুক্তরাষ্ট্রের সব হুমকি ধামকি রাতারাতি পাল্টে যায় মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ শুরুর পর। গত 6 মার্চ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতকে 30 দিনের অস্থায়ী ছাড় দিয়েছিল যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স জানিয়েছিলেন, আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ বজায় রাখতেই এই সিদ্ধান্ত। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর হলো, মার্চ মাসে রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল কেনা প্রায় 90% বেড়ে গেছে। ইতিমধ্যে রাশিয়ার 40 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ভারতে পৌঁছেছে। রুশ তেল ভারতে পৌঁছানোর পর চমক জাগানো আরেকটি খবর হলো, বিশ্বের 3য় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত তেল আনছে যুক্তরাষ্ট্রের পরম শত্রু ইরান থেকেও। 5 এপ্রিল ভারতের তেল মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জেরে 2019 সালের মে মাস থেকে ইরানি তেল আমদানি করছে না দিল্লি। 7 বছর পর প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার দেশটির সঙ্গে ইরানের তেল নিয়ে চুক্তি হয়েছে। ভারতের রিলায়েন্স ইরান থেকে 50 লাখ ব্যারেল অপরিশোধিত তেল কিনতে যাচ্ছে। শুধু তেল নয়, নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি জাহাজে করে ইরান থেকে 44,000 মেট্রিক টন তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজিও কিনছে ভারত। প্রশ্ন হলো, ভারত যদি রাশিয়ার ইরান থেকে তেল আনতে পারে, তাহলে বাংলাদেশ কেন আনতে পারছে না? গত 6 মার্চ রাশিয়ার তেল কিনতে ভারতকে অনুমতি দেওয়ার খবর জানার পর বাংলাদেশও যুক্তরাষ্ট্রের কাছে নিষেধাজ্ঞা শিথিলের আবেদন করেছিল। গত 11 মার্চ প্রকাশিত ডেইলি স্টারের খবরে বলা হয়েছে, জ্বালানি সরবরাহ নিশ্চিত ও জাতীয় অর্থনীতিকে সমর্থন দিতে ভারতের মতো বাংলাদেশকেও রাশিয়ার তেল কেনার জন্য অস্থায়ী ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে সরকার। 11 মার্চ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নিজ দপ্তরে একথা সাংবাদিকদের জানিয়েছিলেন। গত 30 মার্চ সচিবালয়ে সার্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী সাংবাদিকদের জানিয়েছিলেন, ঈদের আগের দিন আমেরিকা স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে বাংলাদেশ সরকার একটি বৈঠক হয়। সেই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিল, রাশিয়া থেকে যেন বাংলাদেশকে অন্তত 2 মাসের অথবা 6 লাখ মেট্রিক টন ডিজেল আনার অনুমতি দেয়। এরপর বিষয়টি নিয়ে তদবির করতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান উড়ে গিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। গত 1 এপ্রিল তিনি মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটের সাথে বৈঠক করেন।
যদিও ওই বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে দাবি করা হয়, রাশিয়া থেকে পরিশোধিত ডিজেল সহ অন্যান্য পেট্রোলিয়াম পণ্য কিনতে বাংলাদেশের বিশেষ ছাড়ের অনুরোধ ইতিবাচকভাবে বিবেচনা করবে যুক্তরাষ্ট্র। কিন্তু বাস্তবতা হলো, বাংলাদেশের এই চাওয়া পূরণে আমেরিকা ইতিবাচক কোনো সিগন্যাল দেয়নি। এমনকি গত 5 এপ্রিল মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেনের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের পরও দৃশ্যমান কোনো সবুজ সংকেত মেলেনি। সূত্রগুলো বলছে, এখানে আছে কূটনীতি আর ভূ রাজনীতির খেলা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে ভারতকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে দেখে। বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলায় ভারতকে গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে বিবেচনা করা হয়। আবার বাংলাদেশকে যদি আমেরিকা রাশিয়া থেকে তেল আনার অনুমতি দেয়, তাতেও খুব বেশি লাভ হবে না, কারণ রাশিয়ান অপরিশোধিত তেল বাংলাদেশের ইস্টার্ন রিফাইনারি পরিশোধনাগারে রিফাইন করার সক্ষমতা নেই। রাশিয়ার সেই তেলকে ব্যবহারযোগ্য করে তুলতে বড় ভরসা ভারত। শুধু তেল নয়, জলও চায় বাংলাদেশ। গঙ্গা পানি চুক্তির নবায়ন নিয়ে নিশ্চয়তা চায় দেশটি। এই চুক্তিটিও অবশ্য হয়েছিল শেখ হাসিনার আমলে 1996 সালে। 30 বছরের জন্য হওয়া এই চুক্তিটি শেষ হবে এই বছরের ডিসেম্বরে। বিজনেস স্ট্যান্ডার্ডের খবরে বলা হয়েছে, বিএনপি সরকার এই আলোচনা এগিয়ে নিতে আগ্রহী এবং চুক্তির সময়সীমা 2026 সালের ডিসেম্বর আগেই তা শেষ করতে চায়। দৈনিক প্রথম আলোর খবরে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে আরও যেসব চাওয়া আছে সেগুলো তুলে ধরা হয়েছে। দৈনিকটির খবরে সরাসরি বলা হয়েছে, সম্পর্ক এগিয়ে নিতে ভারতকেও কিছু পদক্ষেপ নিতে হবে যা সরাসরি জনগণের জীবনে প্রভাব ফেলে। যেমন নির্বাচনের পর বাংলাদেশের মিশনগুলোতে ভারতীয়দের জন্য ভিসা পুরোদমে চালু হয়েছে, কিন্তু বাংলাদেশের নাগরিকদের জন্য সব শ্রেণীর ভিসা এখনো চালু করেনি ভারত। 2025 সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত ভারতের আকাশপথ ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য রপ্তানি, স্থলবন্দর দিয়ে বাংলাদেশের 6টি পণ্য ভারতে রপ্তানি এবং বাংলাদেশের 9 ধরনের পাটজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছিল। ওই বিধিনিষেধ এখনো প্রত্যাহার করা হয়নি। সম্পর্ক এগিয়ে দিতে হলে ভারতের সদিচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে এই ইস্যুগুলোর শুরু হওয়া জরুরি। বিবিসির খবরেও দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক RIS এর অধ্যাপক প্রবীর দে বলেছেন, দিল্লি বিমানবন্দর নিয়ে বাংলাদেশের গার্মেন্টস প্রস্তুতকারকরা বিদেশে পণ্য পাঠানোর যে ট্রান্সশিপমেন্ট সুবিধা পেতেন, সেটা গত অন্তর্বর্তী সরকার আমলে তুলে নিয়েছিল ভারত। এরপর থেকে বাংলাদেশি গার্মেন্টস ব্যবসায়ীদের সমস্যা অনেক বেড়ে গেছে। এখন তারা পণ্য পাঠাচ্ছেন মালদ্বীপ বা দুবাই হয়ে, যা অনেক বেশি ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। তাছাড়া স্থলবন্দর দিয়েও পণ্য ঢুকতে দেওয়া হচ্ছে না। প্রশ্ন হলো, তেল, জল, বন্দর সুবিধা সহ বাংলাদেশ এত কিছু চাইবে, কূটনীতি তো দেয়া নেয়ার সম্পর্ক, তাহলে বাংলাদেশের কাছে ভারত কি চাইবে? বিবিসির খবরে বলা হয়েছে, এখন দেনা পাওনার হিসেবের সময়। খুব পরিষ্কার একটি ইঙ্গিত পাওয়া যায় বিবিসির এই খবরটিতে। সেখানে বলা হয়েছে, গত 3-4 মাসে ভারত সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে তারেক রহমান বা বিএনপি নেতৃত্বের প্রতি ভারত যেভাবে প্রকাশ্যে আউটরিচ করেছে, সেটা নির্দিষ্ট কিছু প্রতিশ্রুতির বিনিময়ে ঘটেছে। বাংলাদেশের রাজনীতিতে জনশ্রুতি আছে, নির্বাচনের আগে ভারতের সাথে বিএনপির একটি সমঝোতা হয়েছিল। বাংলাদেশে এক সময়কার ভারতীয় রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তীর মতে যেগুলো হলো প্রতিশ্রুতি। আবার নির্বাচনের আগে অজিত দোভালের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে খলিলুর রহমান দিল্লি গিয়ে বৈঠকও করেছিলেন। ভারতের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের আমলে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা তুলে ধরা হয়েছিল। বিশ্লেষকরা মনে করেন, এক্ষেত্রে দুটি বিষয় ভারতের কাছে গুরুত্বপূর্ণ। এক হলো, পাকিস্তানের সাথে সম্পর্কের আড়ালে দেশটিকে কোনো সামরিক স্ট্র্যাটেজিক স্পেস দেওয়া হচ্ছে কিনা। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের আমলে পাকিস্তানের পক্ষ থেকে যৌথ উদ্যোগে সামরিক সরঞ্জাম তৈরির কিছু প্রস্তাব দেওয়া হয়েছিল। ভারতের পক্ষ থেকে এ ধরনের সামরিক কৌশলগত সম্পর্কের বিষয়ে আপত্তি আছে। দ্বিতীয়ত, ভারতের পক্ষ থেকে ইউনূসের আমলে জেল থেকে বের হওয়া 2 জন শীর্ষ জঙ্গির ব্যাপারে ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে, তবে এখনো তারা গ্রেপ্তার হয়নি। কূটনৈতিক সূত্রগুলো বলছে, জঙ্গিবাদের উত্থান ঠেকাতে বাংলাদেশে নির্বাচনের আগে বিএনপির সাথে এক ধরনের কৌশলগত অবস্থানে গিয়েছিল ভারত। তার বিনিময়ে আওয়ামী লীগের ভোট ব্যাংকের বড় একটি অংশের ভোট নিশ্চিত করতে পেরেছিল বিএনপি। গত 2রা এপ্রিল দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ বৈঠক করেছিলেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে। সে বৈঠকেও এই দুটি আলোচনা হয়েছে। তারপরে রিয়াজ হামিদুল্লাহ
খুব সংক্ষিপ্ত এক সফরে ঢাকায় আসেন এবং 6 এপ্রিল তিনি আবার দিল্লিতে চলে গিয়েছেন। দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, পাকিস্তানের সাথে সম্পর্কের ইস্যুতে আঞ্চলিক নিরাপত্তা ও বাংলাদেশে ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠী এবং প্রচারণা, এই বিষয়গুলো ইউনূসের আমল থেকেই জিয়ে আছে। তার সাথে আরো একটি বেশি গুরুত্বপূর্ণ বিষয় ঝুলে আছে, সেটি হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যু এবং তার সাথে আছে ভারতে থাকা আওয়ামী লীগের নেতাদের বাংলাদেশে ফেরানোর ইস্যুটি। কূটনীতিকরা বলেছেন, এই দুটি ইস্যু নিয়ে কোনো দেশই প্রকাশ্যে কোনো মন্তব্য করবে না, যেমনটা তেল জলের মতো ইস্যুগুলো নিয়ে করে থাকে। এই দুই ইস্যুতে যা হবে তা পর্দার আড়ালেই হবে। কূটনৈতিক বিশ্লেষকদের ধারণা, নির্বাচনের আগে যে দ্বিপাক্ষিক প্রতিশ্রুতির কথা নিয়ে জনশ্রুতি আছে, তার মধ্যে এই দুটি বিষয় যে ছিল তা ভাবাটা অমূলক নয়। দর্শক, একটি বিষয় খেয়াল করে দেখুন, ইউনূসের আমলে ভারতের সাথে কোনো আলোচনা বা বৈঠক হলে তার আগে ইউনূসের মিত্র যারা এখন সংসদ সদস্য হয়ে আছেন, তাদের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি নিয়ে কথা বলতো। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পর থেকে এই বিষয়ে না বিএনপি, না এনসিপি আর না জামাত কেউই কোনো কথা বলছে না। কূটনৈতিক সূত্রগুলো বলছে, শেখ হাসিনার প্রসঙ্গে এই যে নীরবতা, সেটি দ্বিপাক্ষিক সমঝোতারই অংশ। অন্যদিকে ভারতে থাকা আওয়ামী লীগের নেতাদের ফেরার বিষয়টি নিয়েও দুই পক্ষের বৈঠকে আলোচনা হবে। দ্য ওয়ালের খবরে বলা হয়েছে, মোহাম্মদ ইউনূসের জামানার সঙ্গে নির্বাচিত সরকারের সময় বিদেশ নীতি, বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়টি নতুন দিকে মোড় নেবে কিনা সে বিষয়ে এখনো নয়াদিল্লির কর্তাদের মধ্যে ধোঁয়াশা আছে। তার কারণ হলো আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তোলার বিষয়টি। বাংলাদেশ সরকার যদি নিষেধাজ্ঞার বিষয় কিংবা এ সংক্রান্ত অধ্যাদেশটি পাশ করার বিষয় এবং আওয়ামী লীগের নেতাদের জামিনের বিষয়ে ইউনূসের আমলের নীতি বজায় রাখে, তাহলে দিল্লি বিকল্প ভাববে, এমন আভাস পাওয়া গেছে ভারতের কয়েকটি গণমাধ্যমের খবরে। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, খলিলুর রহমানের আসন্ন ভারত সফরে দুপক্ষ কার কাছে ঠিক কি চাইছে সেটা পরিষ্কার করে দেওয়া হবে। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, এবারে আলোচনার ইস্যু অগ্রাধিকারের চেয়ে সম্পর্ক নিয়ে দুই পক্ষের রাজনৈতিক অবস্থান বিনিময়ের বিষয়টি প্রাধান্য পেতে পারে। বাংলাদেশ যদি তেল চায়, ভারত বিনিময়ে জঙ্গি দমন চাইবে। বাংলাদেশ যদি জল আর বন্দর চায়, তাহলে ভারত শেখ হাসিনা ও আওয়ামী লীগ ইস্যুটির সমাধান চাইবে। এখন দেখার বিষয় সবকিছুর মধ্যে তেল আর জলে কতটা মিশ খায়। মোহাম্মদ ইউনূস সহ যত উপদেষ্টা ছিলেন, তাদের দেশত্যাগের বিরুদ্ধে আইনি নোটিশ জারি করেছেন একজন আইনজীবী। এখন এই যে হামে এত শিশুর মৃত্যু হচ্ছে, তাই নিয়ে খুব হইচই হচ্ছিল। তারপরে আমি কিছু ডকুমেন্ট পাই, সেই ডকুমেন্টের ভিত্তিতে আমি একটা ভিডিও করেছিলাম। ভিডিও করে আমি অভিযোগ করেছিলাম যে 128 কোটি টাকা একটা বেসরকারি ওষুধ কোম্পানি থেকে উনি ঘুষ নিয়েছিলেন এবং সেই টাকার ভাগ প্রত্যেকে পেয়েছিল, রাজনৈতিক দলগুলো। আরো সব টাকার ভাগ তো পেয়েছি, এটা তার মধ্যে এটা। তারপরে আপনাদের দেশে খুব হইচই শুরু হয়ে গেল যে ডক্টর ইউনূস এরকম বেসরকারি প্রতিষ্ঠানকে দিয়ে এরকম বিপদে ফেলে দিয়েছে শিশুদের। মানে এদের দেশত্যাগ করা তো আগেই বন্ধ করা উচিত ছিল। আমাদের এই যে তারেক রহমান, তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ রয়েছে, আজকে তো আমাদের খলিলুর রহমান, আপনাদের খলিলুর রহমান আজকে আসছেন, তাকে সমস্ত প্রশ্নমালার সম্মুখীন হতে হবেন। তিনি তীরবিদ্ধ হবেন, পুরো প্রশ্ন মানে বিদ্ধ হবেন। এই প্রশ্নও তাকে করা হবে যে কিসের ভিত্তিতে তাকে জাপান যেতে দেওয়া হলো, যখন ওই 10টি পয়েন্টের মধ্যে একটি পয়েন্টে ছিল ইউনূস সহ উপদেষ্টাদের কাউকে দেশত্যাগ করতে দেওয়া হবে না। তাহলে আপনারা দিলেন কি করে? জাপান সফর উনি করে কি করে? তো যাই হোক, এখন যেটা হয়েছে, আমি দুপুরে ওই ভিডিওটা করব, জয়শঙ্করের ভিডিওটা আমি দুপুরবেলা করব 1:30টার সময়। তো এখন যেটা হয়েছে, এই সমস্ত আইনি নোটিশ সমস্ত বিভাগীয় সচিবদের সমস্ত জানিয়ে দেওয়া হয়েছে
তাদেরকে বলা হয়েছে 5 দিনের মধ্যে উপযুক্ত পদক্ষেপ নিতে, নাহলে সুপ্রিম কোর্টে আবার তারা হাজির হবে, মানে আইনজীবী। মানে তিনি যেটা করেছেন সেটা হচ্ছে দেশে শিশুদের স্বার্থে করেছেন। আরো আইনজীবীদের এবং দেশপ্রেমিক আইনজীবীদের এই মামলায় সমবেতভাবে এগিয়ে এসে জয়েন্টলি অ্যাপ্লিকেশন করা উচিত। সবাই মিলে চাপ তৈরি করো ইউনূসের উপরে। দেশটাকে তো ছাড়খাড় করে দিয়েছে, মানে কাকে বাদ দেয়নি, শিশুরা পর্যন্ত তার হাত থেকে নিস্তার পেল না। কত শিশু মারা গিয়েছে এখনো পর্যন্ত তার সঠিক সংখ্যা না আপনারা বলতে পারবেন, আমি তো দূরে থেকে, আমার বলার তো কোনো সম্ভাবনাই নেই, আর সরকার তো চেপেই যাচ্ছে। এই যে আমি এত বড় অভিযোগটা করলাম, কই মামলা তো করতে পারতেন আমার নামে। আমি তো বলেছিলাম আমার নামে মামলা করবেন, মামলা তো করতে পারতেন। কোন রাজনৈতিক দল, ইউনূস, তার উপদেষ্টারা, কেউ তো আমার বিরুদ্ধে মামলা করলেন না, আর মামলা করার সাহস নেই। বাস গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে জানানোর সাহস নেই, কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যখন আমায় ডেকে পাঠাবে, তখন আমি যখন একের পর এক তথ্যগুলো তাদের সামনে তুলে ধরবো, তখন তারা কিন্তু অবাক হয়ে যাবেন এবং সঙ্গে সঙ্গে গলাটা টিপে ধরবে বাংলাদেশের। সেটা ওনারা জানেন। ওনারা জানেন বলেই ওনারা ওই মামলার ফাঁদে পা দিচ্ছেন না। এখন করুন না একটা মামলা আমার নাম, আমি তো ওপেন চ্যালেঞ্জ করছি, আমার নামে মামলা করুন। আমার কথার ওপরে ভিত্তি করে তো আপনাকে এত কথা শুনতে হচ্ছে, মামলা খেতে হচ্ছে। আপনি আমার বিরুদ্ধে মামলা করুন, যে এই মানুষটার মিথ্যে প্রচারণার জন্য আজকে আমাকে ভুগতে হচ্ছে। করার সাহস নেই আপনার, কারণ কেউ আপনার হাতে ওই বাংলাদেশে সেফ ছিল না, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, বৃদ্ধা থেকে একদম তরুণী পর্যন্ত কেউ সেফ ছিল না। মবের জনক আপনি, আর আপনার ওই যে আসিফ নজরুল, আর আপনার যে পোস্টার বয় আছে না, ডাস্টবিন শফিকুল ইসলাম না শফিকুর আলম, নাম তো সালামি ভুলে যাই, এদের নাম মনে রাখার মতো রুচিও হয় না। একটা ভালো মানুষ হয় তার নাম মনে রাখা যায়, এইদের নাম কি মনে রাখবো? ডাস্টবিন শফিকই ঠিক আছে। এই সহ যতগুলো আছে, বিশেষ করে ওই যে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা, সেটা হচ্ছে মহাবজ্জাত রেজওয়ানা হাসান, মহাবজ্জাত ফারুকি নামের একজন আছে, সেটাও মহাবজ্জাত। এরকম বিভিন্ন লোকের নামে সমস্ত অভিযোগ করা হয়েছে, তারা যেন দেশ ত্যাগ করতে না পারেন। এর মধ্যে 2-4 জন কিন্তু ভেঙে পড়েছে ইতিমধ্যে হাওয়া হয়ে গেছে। এখন দেখা যাক এই মামলা 4-5 দিনের মধ্যে এই সচিবালয় কনসার্ন সচিবরা কি ব্যবস্থা নেন। যদি ব্যবস্থা না নেন, তাহলে পরে আইনজীবী তো আবার কোর্টে, সুপ্রিম কোর্টে যাবেন। এবং আমার অনুরোধ, দেশপ্রেমিক যত আপনারা আইনজীবী আছেন, তারা একজোট বাঁধুন, এবং প্রত্যেকের ঘরে শিশু আছে, যারা বয়স্ক, তাদের ঘরে নাতি রয়েছে, নাতনি রয়েছে, তাদের কথা ভেবে, তাদের ভবিষ্যতের কথা ভেবে, যাতে এই পাপ কাজ আর যেন কেউ না করতে পারে, শিশুদের জীবন নিয়ে যাতে আর কেউ না খেলতে পারে, তার জন্য আপনাদের সবাইকে এগিয়ে এসে এই শয়তানের বিরুদ্ধে, এই শয়তানদের বিরুদ্ধে আপনাদের একজোট হয়ে লড়াই করতে হবে। আমার মনে হয় আমার এই অ্যাপিল আপনারা সবাইকে একটু হলেও নাড়া দেবে, এবং আপনারা সেই মতো ব্যবস্থা করবেন। তবে ডক্টর ইউনূস যে ফাঁসবেন, একদিন না একদিন যে কোনোভাবে ফাঁসবেন, সেটা বহু আগে থেকে আমি বলে আসছি। তার শেষ দিন হবে অত্যন্ত করুণ। মনে করুন, আমি প্রথম থেকে বলছি, যারা তার শেষ দিন হবে অত্যন্ত করুণ, এবং তাকে ওই জেল প্রকোষ্ঠে কাটাতে হবে, এবং অবশেষে
তার কঠিনতম শাস্তি হবে, সেটা হচ্ছে, যাই হোক, কঠিনতম শাস্তি হবে আপনাদের সংবিধানে যেটা আছে, বিরোধী কার্যকলাপ, যেমন সংবিধান ভাঙার যে ষড়যন্ত্র উনি করেছিলেন, তার জন্য তার যে শাস্তি, সেই শাস্তি তাকে পেতেই হবে। এর থেকে তার মুক্তি নেই। আপনারা মিলিয়ে নেবেন। অনেকদিন আগে আমি বলেছিলাম, আপনারা হয়তো ভাবছেন যে আমি হয়তো বাজে কথা বলেছিলাম, কিন্তু আমি কিন্তু বুঝেছিলাম যে যে জিনিস উনি করছেন সেই জিনিস থেকে পার পাবেন না। ক্ষমতা একদিন অন্যের কাছে ছিল, আজকে আপনার কাছে আছে, দেখুন আরেকদিন অন্যের কাছে চলে যাবে। ক্ষমতা চিরস্থায়ী হয় না। আপনি পাপ কাজ করবেন তো পাপ কাজের উপযুক্ত ফল আপনি পাবেন। অনেক জায়গাতেই আজ একটা বিষয় নিয়ে আলোচনা চলছে, সেটি হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মার একটি জরুরি বৈঠক। এই বৈঠককে সরকারের তরফ থেকে, মানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটা সৌজন্য বৈঠক। কিন্তু প্রশ্ন উঠেছে, বৈঠকটা কি সত্যিই সৌজন্যের, নাকি আড়ালে অন্য কারণও আছে? যদি সত্যিই অন্য কোনো কারণ থেকে থাকে, তবে কি সেই কারণ? তারেক রহমান সরকার ক্ষমতায় এসেছে 17ই ফেব্রুয়ারি, 1.5 মাস হয়েছে সবে। তার মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে আগে একবার সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মা। এখন আবার হঠাৎ নতুন করে সৌজন্য জানাবার কি প্রয়োজন পড়ল? বিশেষ করে যখন সংসদে, বাংলাদেশ সংসদে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা চলছে ও প্রধানমন্ত্রী তারেক রহমান রীতিমতো ব্যস্ত সংসদের সেই সব আলোচনা নিয়ে, তখন আজ 6 এপ্রিলের সকালে ভারতীয় রাষ্ট্রদূতের কেন হঠাৎ সৌজন্য সাক্ষাতের দরকার পড়ল? কি এমন গুরুত্বপূর্ণ বিষয় যে পূর্ব নির্ধারিত সূচি না থাকা সত্ত্বেও প্রণয় ভার্মা দেখা করতে চাইলেন প্রধানমন্ত্রীর সঙ্গে, এবং প্রধানমন্ত্রী তারেক রহমান রাজিও হয়ে গেলেন সাক্ষাৎ করতে? যুগান্তর, বাংলাদেশের পেপার জানাচ্ছে, সাক্ষাতের পর বাংলাদেশ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তিনি অপেক্ষমান সাংবাদিকদের বলেছেন, ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলে যে সম্পর্ক ছিল সেই অধ্যায় শেষ। প্রশ্ন উঠতে পারে, প্রশ্নটা এই কারণে ওঠে যে সাক্ষাৎটা যখন নিছক সৌজন্যের, তখন হঠাৎ হাসিনার আমলের সম্পর্কের কথা উঠল কেন? তাহলে কি বৈঠকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সম্পর্কিত কোনো বার্তাই কি প্রধান আলোচ্য বিষয় ছিল? হুমায়ুন কবির সাহেব সে বিষয়ে কিছু বলেননি। তবে এই খবর যে এই সাক্ষাতের সবচেয়ে বড় কারণ, সেটা বোঝা গেছে পররাষ্ট্র উপদেষ্টার কথার ধরনে। খুব সঙ্গত কারণে যুগান্তর পত্রিকা তাই এই খবরটিকে তাদের হেডলাইন করেছে। আর আমার কাছেও বিভিন্ন অসমর্থিত কিন্তু নির্ভরযোগ্য সূত্র থেকে খবর এসেছে, এই বিশেষ বিষয়টি, অর্থাৎ আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিয়ে সরকার প্রধানের স্পষ্ট মতামত জানাটাই ছিল আজকের তারেক রহমান ও প্রণয় ভার্মার আলোচনার মূল বিষয়। আগামীকাল একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লি সফর করছেন। সেখানে সম্মেলনের সাইড লাইনে তিনি দীর্ঘ বৈঠক করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে, এবং আলাদাভাবে আরও একটি বৈঠক করবেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে। সেই দুই বৈঠকে বিভিন্ন বকেয়া বিষয় নিয়ে, দুদেশের বকেয়া বিষয় নিয়ে আলোচনা হবেই। কিন্তু তার ঠিক আগের দিন সকালে ভারতীয় রাষ্ট্রদূতের একেবারে প্রধানমন্ত্রীর সঙ্গে হঠাৎ করে সাক্ষাৎ করতে যাওয়াটা কি বেশ অদ্ভুত লাগছে না আপনাদের কাছে?
না লাগলে কিছু বলার নেই আমার। তবে আমার কাছে ঘটনাটা কিন্তু অদ্ভুত, আবার অদ্ভুত নয়। এর পেছনের কারণটা যখন মনে পড়ল, দিল্লি থেকে বিভিন্ন সূত্র থেকে যেসব খবর আসছে তার ভিত্তিতে বলতে বাধ্য যে এই দেখা করাটা আদৌ সৌজন্য জ্ঞাপনের তাগিদে নয়। প্রণয় ভার্মাকে ভারত সরকার স্পষ্ট নির্দেশ দিয়েছে স্বয়ং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে একটা বিষয় স্পষ্ট করে জানতে, এবং আর একটা বিষয়ও ভারতের পক্ষ থেকে স্পষ্ট করে জানাতে। প্রথমে বলি, ভারত কোন বিষয়টা স্পষ্ট করে জানতে চেয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে? বিষয়টি আওয়ামী লীগ নিষিদ্ধকরণ সম্পর্কিত ইউনূস আমলের অধ্যাদেশটিকে বর্তমান সরকার আইনে রূপান্তরিত করে আওয়ামী লীগের নির্বাসনকে দীর্ঘস্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে কিনা, এই বিষয়টি খোদ প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনে নেওয়া এবং জেনে নেওয়া, সেই জানাটা ভারত সরকারকে আবার জানিয়ে দেয়া। আর দ্বিতীয় কাজটি ছিল প্রণয় ভার্মার, যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানানো যে আওয়ামী লীগের বিষয়ে বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে তার ওপর নির্ভর করবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক ও উন্নত করার বিষয়টি। যদি আওয়ামী লীগের বিষয়ে বাংলাদেশ সরকার ইতিবাচক পদক্ষেপ নেয়, ভারত খুশি হবে। কেননা প্রথম থেকেই বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলে আসছে ভারত। নির্বাচনের আগে ভারত বলেছিল আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে। ভারতের অনুরোধ মান্যতা পায়নি ইউনূস সরকারের কাছে। এরপর নির্বাচন হয়ে যাওয়ার পর ভারত সরকার বারবার চেয়েছে নির্বাচন উত্তর দেশে ইনক্লুসিভ রাজনীতির পত্তন হোক। সেটা হলে গণতন্ত্রের বিকাশ যেমন সম্ভব, তেমনি দেশে মৌলবাদী চিন্তাধারার বিপরীতে সেকুলার আদর্শর তার যে প্রচার সেটা শক্তপোক্ত হবে। আর সেটা শুধু বাংলাদেশ নয়, ভারতের নিরাপত্তার দিক থেকেও জরুরি। নির্বাচনের আগে তারেক রহমান এই ব্যাপারে ভারতকে স্পষ্ট আশ্বাস দিয়েছিলেন, আর তার জন্যই ভারত সমর্থন দিয়েছিল তারেক রহমানকে এবং বিএনপিকে। কিন্তু ঘটনা যেদিকে গড়াচ্ছে এখন, যেভাবে ইউনূস আমলের এই সম্পর্কিত অধ্যাদেশটিকে আইনে রূপান্তরিত করতে অগ্রণী হয়েছে তারেক রহমান সরকার, তাতে ভারত রীতিমতো ক্ষুব্ধ। আর প্রণয় ভার্মার ওপর দায়িত্ব পড়েছিল তারেক রহমানের সঙ্গে দেখা করে বিষয়টি তার মুখ থেকে সরাসরি জেনে নেওয়া ও সেই মোতাবেক ভারত সরকারকে বিষয়টি জানানো, যাতে আগামীকাল খলিলুর রহমানের সঙ্গে আলোচনায় ভারত কোন পথে চলবে সেটা ঠিক করে নিতে পারে আগে ভাগে। এর ওপর ভিত্তি করে আগামীতে খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে ভারত ঠিক করবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে, নাকি এখানে পূর্ণচ্ছেদ টানবে, নাকি কমা সেমিকোলন দেবে। তারেক রহমানের সঙ্গে বৈঠকে কি কথা প্রণয় ভার্মা জেনেছেন ও ভারত সরকারকে জানিয়েছেন, সেই সংবাদ এই মুহূর্তে আমার কাছে নেই, তবে পাবো। ওই যে পররাষ্ট্র উপদেষ্টার সাংবাদিক সম্মেলনে বলা কথা, ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলে যে সম্পর্ক ছিল সেই অধ্যায় শেষ। তারপরে তিনি আবারও বলেছেন এখন থেকে দুই দেশের মধ্যে সম্পর্কটা হবে শ্রদ্ধার এবং সমতা। আমরা সমান জায়গায়, কেউ দাদা নয় কেউ ভাই নয়, দুজনেই সমান, এই জায়গাতে যাবে, এইটা তিনি বলেছেন। এই কথাগুলো ইঙ্গিত দিচ্ছে এই বিষয়ে আলোচনাটাই ছিল প্রধান আলোচ্য, এবং তারেক রহমান সরকার আওয়ামী লীগকে 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। আর এই রাজি না হওয়াটা দেখলে বলা যায় যে খলিলুর রহমান ও জয়শঙ্করের মধ্যে বৈঠক ফলপ্রসূ হবে না। অজিত ডোভাল আবার একটা সন্ত্রাসী বেস, তার তালিকা, লম্বা লিস্ট ধরিয়ে দেবেন খলিলুর রহমানের হাতে। আজকের রাষ্ট্রদূত ও প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎটা আগামীকাল খলিলুর রহমান যে দুটো হাই প্রোফাইল বৈঠক করবেন তার বেসলাইন হবে। জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী কূটনীতির সেই ঝানু খেলোয়াড়, যিনি স্বার্থের প্রশ্নে আপোষহীন। তিনি চাইবেন
বাংলাদেশে নতুন সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি। আর অজিত ডোভাল তার নজর থাকবে নিরাপত্তা ও কৌশলগত দিকে। উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীদের দমনে বাংলাদেশের মাটিকে যেন ব্যবহার করতে না দেওয়া হয়, সেটাই হবে তার প্রধান লক্ষ্য। এবং ব্যবহার করতে দেওয়া হলে ভারত কী করবে সেটাও পরিষ্কার বলে দিয়ে দেবেন। আর এই সব কিছুর গোড়ায় আছে তারেক রহমান সরকার নমনীয় কি না, যে সংকেত আজকেই পেয়ে গেছেন প্রণয় ভার্মা তার কাছ থেকে এবং জানিয়ে দিয়েছেন ভারত সরকারকে। খলিলুর রহমানের জন্য এই যে দিল্লি সফরটি মোটেই সহজ হবে না, কারণ তার টেবিলের ওপাশে থাকা মানুষগুলো কেবল দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা বলবেন না, তারা কথা বলবেন বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে। বাংলাদেশে ইনক্লুসিভ রাজনীতি আসছে কিনা সেটা নিয়ে কথা বলবেন। আমরা জানি না তারেক রহমান এই ব্যাপারে কি বলেছেন। এমনও হতে পারে তিনি আওয়ামী লীগের বিষয়ে গোপনীয়তা দেখাবার কথা বলে, নমনীয়তা দেখাবার কথা বলে থাকতে পারেন, তবে বাইরে একটা উল্টো ছবি দেখাতে চাইছেন যে আওয়ামী লীগ বিরোধী যারা আছে দেশের মধ্যে তাদের জন্য রাজনীতিতে এমনটা ভুরি ভুরি হয়েই থাকে, রাজনীতিবিদদের গ্যালারি শো দিতেই হয়। তবে যেটাই করে থাকুন তারেক রহমান আজ, সেটাই সত্যি, যেটা সেটা আজ না হোক কাল ঠিক বেরিয়ে পড়বেই, চেপে রাখা যাবে না। স্বাধীনতার প্রথম ঘোষণা জিয়াউর রহমান, বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধা নারী মুক্তিযোদ্ধা খালেদা জিয়া, শিশু মুক্তিযোদ্ধা কোকো তারেক রহমান, বাংলাদেশের প্রথম খাল খনন করেছে বিএনপি, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিও নাকি বিএনপি, এগুলোই বলছে। তার মানে এই দলটির এই যে প্রথম হতে চাওয়া, এই যে প্রথম হতে চাওয়ার যে একটা ভয়ঙ্কর একটা আর্জ, একটা চেষ্টা, একটা আকুতি, আর্যের খুব ভালো বাংলা মনে হয় আকুতিই হবে, এই যে একটা আকুতি, এই আকুতিটা আমার মনে হয় যারা মনোবিদ রয়েছেন, সাইকোলজি সাইকিয়াট্রিস্ট যারা রয়েছেন, তারা এটাকে ভালোভাবে বিশ্লেষণ করতে পারবেন যে এই দলটার আসলে মানসিক সমস্যাটা কোন জায়গাতে, যে প্রত্যেকটা জায়গাতেই নিজেকে প্রথম বলতে চায়। তারা এটা প্রথমবার করেছে, অর্থাৎ ক্রেডিট নিতে চায়, কপিরাইট চুরি করতে চায়। ধরা যাক কেউ একটা কাজ করেছে, সে পুরো কাজটাকে কপিরাইট চুরি করে বলবে আমরাই করেছি, আমি সবার আগে রিভোল্ট বলেছি, আমি সবার আগে প্রতিবাদ করেছি। মুক্তিযুদ্ধে নাকি সবার আগে রিভোল্ট করেছে জিয়াউর রহমান, মুক্তিযুদ্ধ নাকি সবার আগে ঘোষণা দিয়েছে জিয়াউর রহমান, সবার আগে নাকি স্বাধীনতার স্বপ্ন দেখেছে জিয়াউর রহমান, সবার আগে নাকি খাল খনন করেছে জিয়াউর রহমান, সবার আগে নাকি যুদ্ধ করেছে খালেদা জিয়া, শিশু যুদ্ধ নাকি সবার আগে ছিল হচ্ছে তারেক রহমান আর কোকো রহমান বা আরাফাত কোকো। এই যে একটা প্রথম হবার যে একটা হীনমন্য চেষ্টা, হীনমন্যতা, এটা মানসিক হীনমন্যতা। তার মানে হচ্ছে যে আমরা আমাদের ছোটবেলাতে দেখেছি যে আমাদের মধ্যে যেসব ছেলেরা ছিল, মেয়েরা ছিল, বা আমাদের পুরো সার্কেলটার মধ্যে যেই ছেলে মেয়েগুলো হীনমন্যতায় ভুগত, তারা তাদের অনেক অতীতের গর্ব করতো। আমার দাদা অমুক ছিল, আমার দাদা প্রথমবারের মতো অমুক জায়গাতে গেছে, আমার বাবার অমুক ছিল। আমি এমন দেখেছি যে কোনো একটা কারো একটা গাড়ি দেখে বলতো এই গাড়ি তো এই থেকে ভালো গাড়ি তো প্রথমে আমার চাচা ব্যবহার করতো, আমার চাচার মামার কাকার খালুর মামা অমুক গাড়ি ব্যবহার করতো, এই শার্ট এই ব্র্যান্ড তো অমুক আমার প্রথমবারের মতো পড়ে। যেরকম আমরা আমাদের বন্ধু বান্ধব সার্কেলে আমরা দেখে এসেছি যে কোনো কিছু নিয়ে একবারে খুবই ধরা যাক যে আলোচনা করারই দরকার নাই, এরকম বিষয় নিয়েও দেখা যাচ্ছে যে আমাদের ভিতরে কিছু বন্ধু বান্ধব এই ধরনের হীনমন্যতায় ভুগত। তারা বলতো এটা তো আমার দাদা করতো, মামা করতো, কাকা করতো, খালা করতো। এটা একটা মানসিক সমস্যা। বিএনপির দলটা একটা যে মানসিক রোগী। হঠাৎ করে আমার এই গানটা যখন আমি ইউটিউবে কিভাবে যেন ওটা ট্রেন্ডে আসলো, দিলাম, তখন আমার মনে হলো যে ভেরি ইন্টারেস্টিং। তো জিয়াউর রহমানও ঠিক এই প্রথম শব্দটার প্রতি তার একদম ভয়ানক রকমের একটা দুর্বলতা ছিল। তার দল, তার ছেলে, তার অনুসারী সবারই ওই একই সমস্যা। মনে হয় একটা দল সম্মিলিতভাবে এবং একত্রিতভাবে মানসিক রোগে ভুগছে, তাদের সমস্ত কিছুতে প্রথম হতে হবে, অথচ তারা কোনো কিছুতেই প্রথম না। আচ্ছা, মানুষজন যে তাদেরকে নিয়ে হাসাহাসি করে, এই যে যখন বলে আমার বাবা প্রথম রাষ্ট্রপতি, ওরা মনে করে যেটা প্রতিষ্ঠা পেয়ে গেল,
বললাম প্রতিষ্ঠা পেয়ে গেল, কিন্তু মানুষজন যে প্রচন্ড হাসাহাসি করে, এই যে নিজেদেরকে প্রথম স্বাধীনতার ঘোষক বলে, প্রথম নারী মুক্তিযোদ্ধা বলে, অথচ খালেদা জিয়া সেই সময়টাতে ক্যান্টনমেন্টে তিনি ছিলেন, তারেক রহমানও ছিল, মাঝরাতে আটক ছিল। এই যে একটা ইতিহাস সবাই জানে, এইটাকে যে প্রচন্ড প্রবলভাবে হীনমন্যতায় ভোগা, এই জিনিসটা মানুষের সামনে আসে এবং মানুষ হাসাহাসি করে। ফলে আমার কাছে মনে হলো যে আপনাদেরকে একটু জিনিসটা দেখাই, এই যে সব কিছুতে প্রথম হওয়ার ইচ্ছা, অথচ তিনি প্রথম না, এই হীনমন্যতা বিএনপির কেন? এটা সাধারণ মানুষের কাছে আমার একটা প্রশ্ন। এই সরকারের প্রথম কোনো মন্ত্রী যিনি ভারত সফরে যাচ্ছেন, এটা কি আসলে শুধু সৌজন্য সফর? সরকারের তরফ থেকে এমনটাই বলা হচ্ছে, শুভেচ্ছা সফর। কিন্তু কূটনীতিকরা বলছেন আসলে এই সফরে ভারতের বা নয়াদিল্লির কঠিন প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে ঢাকা, এবং তারা প্রশ্ন করছেন যে প্রশ্নগুলো উত্থাপিত হবে সেই প্রশ্নগুলোর সঠিক জবাব বাংলাদেশের কাছে বা ঢাকার কাছে, বা পররাষ্ট্রমন্ত্রী যে যাচ্ছেন তার সঙ্গে আরো 3 জন যাচ্ছেন, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির যাচ্ছেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের 2 জন কর্মকর্তা যাচ্ছেন। এই 4 জনের টিম, তাদের কাছে এই প্রশ্নের জবাব আছে কিনা। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে ইউনূস জামানার পর বিএনপি ক্ষমতায় এসেছে 1.5 মাসেরও বেশি হয়েছে। এই সময়ে ভারতের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়েছে তারেক রহমানের সরকার, এটি আমরা দেখেছি। তবে ধর্মীয় কট্টরপন্থীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়নি বলেই ভারত সংশ্লিষ্ট যেসব কূটনীতিক কথা বলছেন তারা এই অভিযোগটি করছেন। কোনো পদক্ষেপ ঢাকা নেয়নি, বরং তারা বলছেন যে ক্ষেত্র বিশেষে জামাতকে ভয় পেয়েছে এই সরকার বা পাচ্ছে, বা জামাতের সঙ্গে সমঝোতার মানসিকতাই পোষণ করছে তারেক রহমানের সরকার। এই যখন আবহ, তখন পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফরে নয়াদিল্লির কি ধরনের প্রশ্নের মুখে তিনি পড়তে পারেন, কূটনৈতিক বিশ্লেষকরা আসলে সেটি নিয়ে এখন আলোচনা করছেন। আমাদের দেশেও যেমন আলোচনা হচ্ছে, ভারতেও তেমনটি আলোচনা হচ্ছে, গণমাধ্যমে এটির কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সময় ভারতের সঙ্গে বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেটা যে তলানিতে ঠেকেছিল, ধাপে ধাপে সেটা আগের পর্যায়ে নিয়ে যাওয়ার একটি রোডম্যাপ তৈরি খলিলুরের দিল্লি সফরের উদ্দেশ্য। এখানে আমার প্রশ্ন হচ্ছে, আগের পর্যায়ে বলতে কোন পর্যায়ে, আর রোডম্যাপ বলতে যেটি তারা বলছেন এর সুস্পষ্ট কোনো ছক তাদের সামনে আছে কিনা, বা এটি জনগণের সামনেও পরিষ্কার কিনা। আমার যতদূর মনে হয় এটি পরিষ্কার নয়। ভারতীয় কূটনীতিকদের একাংশ বলছেন, আইএসআই এর এক ঊর্ধ্বতন কর্তা, তার নাম তারা বলছেন জুনায়েদ আহমেদ, অতি সম্প্রতি নজর এড়ানোর জন্য তিনি সাধারণ পাসপোর্ট নিয়ে ঢাকা সফর করেছেন। তো এসব নিয়ে কথা উঠতে পারে। তারপরে লস্করি তৈয়বার একজন কি যেন নাম, সাব্বির আহমেদ লোন, তিনি ধরা পড়েছেন কয়েকদিন আগে। তার সঙ্গে আরো 7 জন ধরা পড়েছেন, মোট 8 জন। এবং ভারতের যে পুলিশ বাহিনীর যে বিশেষ সেল, তারা বলছে এই 7 জন হচ্ছে বাংলাদেশি, যদিও লস্করি তৈয়বার যে সাব্বির আহমেদের কথা বললাম তার বাড়ি হচ্ছে কাশ্মীরে। তো এখন এইরকম প্রশ্ন কিন্তু উঠতে পারে। তারপরে গত শনিবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ একটি কথা বলেছেন, আপনারা শুনেছেন, গণমাধ্যমে দেখেছেন। কলকাতায় হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি। এরপর থেকেই প্রশ্ন উঠছে, এই যে হামলাটা করবেন বললেন খাজা আসিফ, এটা কি ইসলামাবাদ মানে কোথা থেকে করবে? পিন্ডি থেকে করবে, না লাহোর থেকে করবে, না করাচি থেকে করবে, নাকি বাংলাদেশের যশোর, খুলনা, সাতক্ষীরা থেকে? এই প্রশ্নটি অত্যন্ত আপত্তিকর। কেন বাংলাদেশের নাম এর সঙ্গে যুক্ত হবে? তার মানে আমরা কোথাও না কোথাও আমাদের অবস্থানটি পরিষ্কার করতে পারিনি, এমনটি মনে হচ্ছে। তো এই প্রশ্নগুলো কিন্তু নয়াদিল্লির বৈঠকে উঠতে পারে, কারণ বাংলাদেশের অবস্থানটি তারা জানতে চাইতে পারে। দ্বিপাক্ষিক আলোচনায় কত কথাই তো আলোচনা হবে। আর ভারতের ভিতরে তো দাদাগিরির একটা অভ্যাস বরাবরই আছে। দক্ষিণ এশিয়াতে ভারত নিজেদেরকেই আসলে মোড়ল মনে করে, এটি তো অস্বীকার করলে চলবে না। যাই হোক, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রভাবশালী অংশ মনে করছে, গত 1.5 মাসের কাজকর্মে তারেক রহমানের সরকার অনেক ক্ষেত্রেই তারা যে জামাত বিরোধী ম্যান্ডেট, মানে নির্বাচনে জামাত বিরোধী যে ম্যান্ডেট তারা পেয়েছে, এর প্রতি তারেক রহমানের সরকার সুবিচার করেনি বা করতে পারেনি।
এটি অত্যন্ত বড় অভিযোগ হয়ে উঠতে পারে বলে অনেকে ধারণা করছেন। এই সফরে বাংলাদেশ ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং শরীফ ওসমান হাদি, যিনি মারা গিয়েছেন ইনকিলাব মঞ্চের, তার হত্যা সংক্রান্ত মামলায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুমের মতো ব্যক্তিদের প্রত্যর্পণের অনুরোধ পুনর্ব্যক্ত করবে, এমনটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে। এছাড়া আরো অনেক দাবি বা অনেক প্রত্যাশার জায়গা আছে বাংলাদেশের। এর মধ্যে যে ভিসা সেবা, বিশেষ করে ট্যুরিস্ট ভিসা, এটি পুনরায় চালুর বিষয়ে মানে ভারতকে একটি ইতিবাচক অবস্থান নিতে অনুরোধ করবে ঢাকা। তারপর আছে ধরুন সীমান্ত ব্যবস্থাপনায় আলোচনা, বিষয়টি আলোচনা হবে, এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু হবে। সীমান্তে প্রাণহানি এড়াতে সমন্বয় বাড়ানোর উপর গুরুত্ব দেবে ঢাকা, এমনটি মন্ত্রণালয় সূত্র বলছে। এছাড়া জ্বালানি সহযোগিতা, সীমান্তবর্তী বিদ্যুৎ, বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়েও কিন্তু আলোচনা হবে। পাশাপাশি আঞ্চলিক সংযোগ ও অর্থনৈতিক সমন্বয় জোরদারের বিষয়েও আলোচনায় উঠে আসতে পারে। এছাড়া দীর্ঘদিন ধরে ঝুলে থাকা তিস্তা চুক্তি এবং গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়মায়ন নিয়ে আলোচনা উঠবে, এটি ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। এগুলো নিয়ে আগেও আমরা কথা বলেছি। এভাবেই আসলে দুই দেশের যে পারস্পরিক বাণিজ্য সুবিধাগুলো গত 1.5 বছরে ইউনূসের শাসন আমলে ভারত প্রত্যাহার করে নিয়েছে, সেগুলো পুনর্বহাল করার বিষয় নিয়ে আলোচনা হতে পারে, কারণ এতে বাংলাদেশ ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। এরকম করে অনেক আছে, চাওয়া পাওয়ার অনেক কিছুই আছে, কিন্তু সরকার বলছে, মানে আমাদের সরকার বলছে এটা আসলে শুভেচ্ছা সফর। লক্ষ্য হচ্ছে দুই দেশের সম্পর্ক আবার স্বাভাবিক করা, যেটা ইউনূসের অন্তর্বর্তী সরকার নষ্ট করে গিয়েছে। কিন্তু সদিচ্ছা থাকা ভালো, কিন্তু বাস্তবতা কি আসলে এতটা সহজ যে চাইলাম বললাম আর হয়ে গেল? মনে হয় না। ভারতের কূটনৈতিক মহল তারা নানান প্রশ্ন তুলেছেন অতীতে, এখনো তুলছেন, হয়তো সামনেও তুলবেন। তারা যেটি বলছেন যে বাংলাদেশ কি পাকিস্তানের দিকে ঝুঁকেছে কিনা, ইউনূসের শাসন আমল থেকে যে প্রবণতাটি দেখা গেছে, এবং তারা বলতে চাচ্ছেন যে জামাত এবং কট্টরপন্থীদের বিষয়ে তারেক রহমানের সরকারের অবস্থানটা কি, এটিও তারা জানতে চাচ্ছেন। এছাড়া নিরাপত্তা সহযোগিতা, বিশেষ করে সীমান্ত জঙ্গি ইস্যুতে ভারতের জন্য এখনকার ঢাকা কতটা নির্ভরযোগ্য, এটিও তারা জানতে চাইছেন বা জানতে চাইবেন। তো আসলে হচ্ছে কি যে দিল্লিতে এই যে বিষয়গুলো আসবে, এর কতটা আসলে আলোচনা হবে, আলোচনার মাধ্যমে একটি সুরাহার জায়গায় বাংলাদেশ এবং ভারত পৌঁছতে পারবে, এবং বাংলাদেশের জন্য কতটা প্রাপ্তিযোগ হবে, এসব নিয়ে আগাম মন্তব্য করা কঠিন। তবে দিল্লি সফর শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একই বিমানে করে মরিশাসে যাবেন। সে ভারত মহাসাগর সম্মেলন আছে সেখানে, মরিশাসে, সেখানে যাবেন। এবং 9 এপ্রিল সকাল 8টা থেকে এয়ার মরিশাসের ওই বাণিজ্যিক বিমানে এই দুই পররাষ্ট্রমন্ত্রী একটা 7-8 ঘন্টা দীর্ঘ সফর করবেন। অর্থাৎ এই দুজনের মধ্যে একান্তে কথা বলার সুযোগ আরো বাড়বে, প্রলম্বিত হবে। মানে অন্যভাবে বললে বলা যায়, দিল্লিতে যে মাত্র 48 ঘন্টারও কম সময় অবস্থান করছেন খলিলুর রহমান এবং তার টিম, তাদের ভারত সফর আসলে যদি দেখা যায় কার্যত 4-5 দিনের মেয়াদ পেতে চলেছে বা হতে যাচ্ছে, যার কূটনৈতিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে এটিকে আমরা কতটা কাজে লাগাতে পারবো। খলিলুর রহমান নিজে কিন্তু এই সফরকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। তিনি গণমাধ্যমের সঙ্গে এই কথাটি বলেছেন বারবার। যদিও প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কোনো বৈঠক হবে কিনা তা এখনো পরিষ্কার নয়, সম্ভবত এটি এখনো সুনিশ্চিত নয়। ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সফর নিয়ে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে খলিলুর রহমানের এই সফর আগামী দিনে খুব শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের পথ প্রশস্ত করবে বলে অনেকের ধারণা। এখানে আবার আরেকটি সূত্র এমন কথাও বলছে যে ভারত তাকে দাওয়াত দিয়ে রেখেছে, কিন্তু ভারত আসলে বাংলাদেশের বর্তমান সরকারের কার্যবিধির উপরে তীক্ষ্ণ নজর রেখেছে। এই সরকার কোন দিকে যায়, কি করে, তাদের পথরেখা কি হয়, তার উপরে ভিত্তি করে সত্যিকার অর্থে তারেক রহমানের দিল্লি সফর আসলে একটি চূড়ান্ত পরিণতি পাবে। এই জায়গায় যদি ভারতের চাওয়া পাওয়া প্রত্যাশার সঙ্গে যদি সঙ্গতিপূর্ণ না হয় বা মিল না থাকে, হয়তো এই যে আমরা মনে করছি তারেক রহমানের দিল্লি সফর আগে হবে না পরে হবে, এটি বড় কথা নয়। আসলে এই সফরটি কবে হবে সেটিও হয়তো একটি প্রশ্নবোধক চিহ্নের সামনে পড়ে যেতে পারে বলে কেউ কেউ মনে করছেন। গত 3-4 মাসে ভারত সরকার সর্বোচ্চ পর্যায় থেকে তারেক রহমান, মানে একেবারে আপনার নির্বাচনের আগে থেকে আমরা যদি দেখি, বিএনপি তথা বিএনপি নেতৃত্বের প্রতি ভারত যেভাবে
প্রকাশ্য আউটরিচ করেছে সেটা নির্দিষ্ট কিছু প্রতিশ্রুতির বিনিময়ে ঘটেছে বলে কেউ কেউ মনে করেন, এবং ভারতে কোনো কোনো পর্যবেক্ষকরাও এটি বিশ্বাস করেন। তাদের বক্তব্য হচ্ছে এখন বিএনপি সরকারের সেই সব প্রতিশ্রুতি, যদি কোনো প্রতিশ্রুতি থেকে থাকে, কারণ সেটি আপনি আর আমি তো বলতে পারছি না, সেই প্রতিশ্রুতি রক্ষার পালা তারেক সরকারের। তারেক সরকার সেটি কতটা ইতিমধ্যে করেছে বা কবে নাগাদ করবে, সেরকম বিষয়গুলো কিন্তু এই দ্বিপাক্ষিক আলোচনায় মানে এটিকে পজিটিভ হবে না নেগেটিভ হবে, সেই জায়গায় কিন্তু একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে বলে কূটনীতির মানে খোঁজ খবর রাখেন এই দুই দেশ সম্পর্কে তারা এমনটি বলছেন। আসলে এই যে দ্বিপাক্ষিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, এইখানে স্বার্থগুলো আসলে একটা চেইনের মতো। এখানে কেউ কাউকে বাদ দিয়ে মানে অন্য কাউকে গ্রহণ করার সুযোগ কিন্তু নেই। এই যে এই অঞ্চলের কথা উঠলে, আঞ্চলিক রাজনীতির কথা উঠলে চীনের কথা উঠে, পাকিস্তানের কথা উঠে, তো আসলে হিসাব করে দেখতে হবে প্রত্যেকটি দেশের নিজের সুবিধার জায়গাটি নিশ্চিত করে অন্যের সঙ্গে তার দ্বিপাক্ষিক সম্পর্কটি এগিয়ে নিতে হবে। সেভাবে হলে আমার মনে হয়, যদি সেখানে মাত্রার অতিরিক্ত কোনো কিছু না থাকে, যেমন ভারতের কোনো কোনো কূটনীতিক এমনটি বলেছে যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ ব্যবসা করুক, বাণিজ্য করুক, তাতে তাদের কিছু আসা যায় না, কিন্তু তারা নিরাপত্তার প্রশ্নে ভারত যেন দুঃখিত, পাকিস্তান যেন বাংলাদেশের কোনো ভূখণ্ড ব্যবহার করতে না পারে, স্পেস যেন বাংলাদেশ না দেয়, এই নিশ্চয়তাটুকু ভারত চায়। এখন ওই জায়গাটিতে আসলে আমরা যারা দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি বলে গলা ফাটাই, চিৎকার করি, আমরা বুঝেও কথা বলি না বুঝেও কথা বলি, আমরা এক পেশে কথা বলতে পছন্দ করি। তারেক রহমান বলছেন যে সবার আগে বাংলাদেশ, বাংলাদেশের অবস্থান ঠিক রেখে তিনি সবার সঙ্গে সম্পর্ক রাখবেন, এটি অত্যন্ত সময়োপযোগী এবং এটাই আসলে একটি বাস্তব কথা। আগে নিজের ভালোটি দেখতে হবে, তারপরে অন্যের সঙ্গে সম্পর্ক। কিন্তু আমরা সেটি না করে আমরা যদি শুধু স্লোগানের রাজনীতিতে নিজেদেরকে জড়িয়ে রাখি, তাহলে সত্যিকার অর্থে দ্বিপাক্ষিক রাজনীতিতে প্রতিবেশীর সঙ্গে বা নিকট প্রতিবেশী পাকিস্তান বলুন, চীন বলুন, কারোর সঙ্গে আসলে আমাদের সম্পর্ক কোনো যৌক্তিক পরিণতির দিকে যাবে না বা এটি ভালো অবস্থানে থাকবে না। সুপ্রিয় দর্শক, একটা বিষয় খেয়াল করুন, এই সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক হবে এমন কথা ইতিমধ্যে আমরা জেনেছি। আরো দু একজন মন্ত্রীর সঙ্গে তার কথা হবে। তার মানে কি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধু কূটনীতির আলোচনা হবে তা নয়, নিরাপত্তা ইস্যু এখানে বেশ বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, বাংলাদেশ টিমে মানে খলিলুর রহমান, হুমায়ুন কবির এবং অন্য দুজন কর্মকর্তার বাইরে কোনো নিরাপত্তা সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তা কিন্তু নেই। তাই প্রশ্ন হচ্ছে, নিরাপত্তা বিষয়ক কোনো কঠিন প্রশ্ন বা কোনো অস্বস্তিকর প্রশ্ন যদি সামনে আসে, টেবিলে আসে, সেটির জবাব আসলে কতটা আমাদের প্রতিনিধি দলের নেতা বা প্রতিনিধি দলের পক্ষ থেকে দেওয়া হবে, এই প্রশ্নটি কিন্তু আছে। আবার এই সফর শুধু ভারত বাংলাদেশকে নিয়ে বিবেচনা করলে হবে না। একটু আগে যেটি বলছিলাম, চীন, আমেরিকা, পাকিস্তান, মানে সকল কিছু যে চেইনের মতো বললাম, যে দ্বিপাক্ষিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, এই ভবিষ্যৎ কূটনীতির ক্ষেত্রে প্রতিটি দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কতটা ভারসাম্যপূর্ণ সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এক কথায় যদি বলি, কূটনৈতিক ভারসাম্যের খেলায় বাংলাদেশের আগামী দিনের অবস্থান এখনই পরিষ্কার করতে হবে। কিন্তু এই অবস্থানটি পরিষ্কার কে করবে? খলিলুর রহমান বলেছেন একাধিকবার বাংলাদেশ জাতীয় স্বার্থ থেকে সিদ্ধান্ত নেবে, প্রধানমন্ত্রী বলেছেন সবার আগে বাংলাদেশ। কিন্তু বাস্তবতা হলো, এই অঞ্চলে কাউকে খুশি রেখে কাউকে এড়িয়ে চলা কি বাংলাদেশের পক্ষে খুব সহজ হবে? এরকম একটি জটিল অবস্থায় কূটনীতির যে পরিভাষা হওয়া উচিত সে সম্পর্কে কতটা ওয়াকিবহাল আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, মানে তার প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলছি, কারণ তিনি তো একেবারে আগাগোড়া একেবারে সিজনড যে কূটনীতিক ওইরকম তো তার ক্যারিয়ার নয়, তার অভিজ্ঞতা আছে, দক্ষতা আছে, সবই ঠিক আছে, কিন্তু তিনি কি এই বিদ্যমান পরিস্থিতিটি কতটা ঠিকঠাক ভাবে সামাল দিতে পারবেন, এটি কিন্তু প্রশ্ন আছে। তাই এই সফর শুধু একটা সফর না, এটা এক ধরনের কূটনৈতিক টেস্টও বটে বাংলাদেশের জন্য। কেন? দিল্লি হয়তো জানতে চাইবে বাংলাদেশ আসলে কোন দিকে যেতে চাচ্ছে, কোন দিকে ঝুঁকছে, কোন দিকে যাবে। সেই জবাব কতটা দৃঢ়তার সঙ্গে দিতে পারবেন খলিলুর রহমান কিংবা হুমায়ুন কবির। ঢাকা যদি নির্ভরযোগ্য অংশীদার হতে চায় ভারতের বা দিল্লির, সেই আশ্বাস বা প্রতিশ্রুতি বা কিভাবে ব্যক্ত করবেন খলিল, কতটা ম্যান্ডেট তিনি নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে,
সামগ্রিক বিষয়ে খলিলুর রহমান কতটা প্রস্তুতি নিচ্ছেন এই কথাটি আমি একাধিকবার তুললাম এ কারণেই, কারণ তিনি যেমন নতুন তেমনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাও একেবারে নবীন এই জায়গাটিতে। আর ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের যে টালমাটাল পরিস্থিতি, এই প্রেক্ষাপটে দিল্লির যে প্রশ্নগুলো উঠবে টেবিলে তাদের ঘাঘু ছানু কূটনীতিকরা, সেটার জবাব কতটা সন্তোষজনকভাবে দিতে পারবেন আমাদের প্রতিনিধি দলের সদস্যরা, এই প্রশ্ন যেমন আছে, তেমনি সবার আগে বাংলাদেশ স্লোগানের সম্মান রেখে বাংলাদেশের জন্য কতটা সুবিধা বা প্রাপ্তিযোগ নিশ্চিত করতে পারবেন তারা, এই প্রশ্নটিও আছে। কারণ এই সফরের উপরে নির্ভর করছে আগামী দিনে বাংলাদেশ ভারত সম্পর্ক কোন দিকে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রভাবশালী মন্ত্রী জনাব নাহিদ ইসলাম, বর্তমানে তিনি মাননীয় সংসদ সদস্য এবং এনসিপির সভাপতি, যেটিকে ইউনূস জামানাতে বলা হতো কিংস পার্টি, রাজার দল। জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ এবং আমিরে জামাতের দক্ষিণ হস্ত, রাইট হ্যান্ড। আর ইউনূস জামানাতে তিনি ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের একেবারে হরিহর আত্মা, এবং গত 17 মাস 18 মাসে বাংলাদেশের রাজনীতিতে যদি সৌভাগ্যের বরপুত্র কেউ থাকেন, আপনজন হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস যার দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হতেন তিনি জনাব নাহিদ ইসলাম। তার আরেকটি পরিচয় হলো যে যখন তিনি এনসিপি গঠন করলেন, এটা ছিল একটা বিরাট যুগান্তকারী সিদ্ধান্ত। পূর্ণ মন্ত্রীর একটি পদ, সেটিকে ফেলে দিয়ে তিনি নির্বাচন করার উদ্দেশ্যে, রাজনীতি করার উদ্দেশ্যে রাজভোগ মোহনভোগ এইগুলো ত্যাগ করে রাজনীতির ময়দানে এসেছিলেন। আমার কাছে এটা মনে হয়েছিল একটা বিরাট স্যাক্রিফাইস। আর ওই সময়টিতে তার নিজের এবং তার আশেপাশের যারা লোকজন, সবার মধ্যে একটা আত্মবিশ্বাস প্রবল ছিল আগামীতে এনসিপি সরকার গঠন করবে এবং নাহিদ ইসলাম হবেন প্রধানমন্ত্রী, আর জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস হবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির অনেক ক্ষমতা থাকবে, আর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভাগাভাগি হবে, এবং একটা জেএনজির যে সরকার, যুবকদের একটি সরকার, এটি বাংলাদেশকে ইউরোপ এবং আমেরিকা বানিয়ে ফেলবে। এটা একটা স্বপ্নিক জগৎ ছিল। কেন হলো, কিভাবে হলো আমরা বলতে পারবো না, কিন্তু সেই স্বপ্ন এখন আর অবশিষ্ট নেই। এখনকার যে রূঢ় বাস্তবতা, সেই রূঢ় বাস্তবতা হলো বিএনপি ক্ষমতাধর হয়েছে। কেবলমাত্র ক্ষমতাধর নয়, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে তাদের ক্ষমতা শেখ হাসিনার চাইতেও প্রলম্বিত করার, ব্যক্তি শেখ হাসিনার চাইতেও তারেক রহমান সাহেবকে মহিমান্বিত করার যে প্রকল্প, সেই প্রকল্প পুরো দস্তুর এগিয়ে চলছে। একদিকে খাল কাটা, অন্যদিকে বৃক্ষরোপণ, আর একদিকে ফ্যামিলি কার্ড, আর একদিকে স্বাস্থ্য কার্ড, তারপরে আবার ইদানিং ফুয়েল কার্ড। তো এই যে একটা প্লাস্টিক সোসাইটি ইউরোপ আমেরিকার মতো, যে আপনার কাছে একটা কার্ড থাকবে, এই কার্ডটি আপনি সব জায়গাতে অটো পাস, এরকম একটি প্লাস্টিক সোসাইটি। এটা আমেরিকাতে এটা নেগেটিভবাচক নয়, আমেরিকাকে বলা হয় প্লাস্টিক সোসাইটি। আমি যখন আমেরিকাতে পড়াশোনা করতে গেলাম, তখন স্কলারশিপের টাকা মাত্র $1200 আমি যখন ফার্স্ট পেলাম, তো যারা আমাকে দিল তারা বললো যে এটা ক্যাশ দেওয়া যাবে না, এটা অনেক টাকা। তারা আমাকে একটা ক্রেডিট কার্ড দিয়ে দিল $1200। আমরা যারা বাংলাদেশ থেকে গিয়েছি, আমাদের জন্য তো আসলে $12,000 পকেটে করে ঘোরা বা $1,00,000 পকেটে করে ঘোরা, এটা আমাদের জন্য বিষয় না। কিন্তু আমেরিকাকে আমি বললাম যে আরে $1200 এটা তো টাকাই না। সে বলে হিউজ মানি, তুমি রাস্তায় তোমাকে যে কোনো সময় ছিনতাই করে নিয়ে যেতে পারে, তুমি বিপদে পড়তে পারো। না 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 না, এটা দেওয়া যাবে না, এটা দেওয়া যাবে না, তুমি ক্রেডিট কার্ড নাও। তখন আমাকে সেই ক্রেডিট কার্ড তারা করে দিল মাত্র $1200। এই প্রথম স্কলারশিপ আমার ওখানকার। তো যাক, এনিওয়ে, তো সেই প্লাস্টিক সোসাইটি যদি বাংলাদেশে হয়ে যায় এবং সেটা তারেক রহমানের নেতৃত্বে, সেরকম একটা অবস্থা চলছে। যা হোক, যা বলছিলাম,
সরকার দীর্ঘমেয়াদে নিজেদেরকে ক্ষমতায় রাখার জন্য যখন তোড়জোড় করছে, আর সেই তোড়জোড় করার জন্য তাদের কতগুলো ফান্ডামেন্টাল পাওয়ার লাগবে। সেই পাওয়ার হলো আগে যে বিএনপির জমানা, সেই জমানাতে প্রধানমন্ত্রীদের যে পাওয়ার ছিল, বা শেখ হাসিনার জমানাতে প্রধানমন্ত্রীর যে পাওয়ার ছিল, সেই পাওয়ার তো তাদের লাগবেই। তার সঙ্গে সঙ্গে আরও নতুন কিছু পাওয়ার বা ক্ষমতা, যেটাকে অ্যাবসলিউট পাওয়ার বলা হয়, এই অ্যাবসলিউট পাওয়ার তারা জনাব তারেক রহমান সাহেবের হাতে তুলে দেওয়ার জন্য যখন প্রাণান্ত চেষ্টা করছে, তখন বিরোধী দল বুঝে গেছে যে এই দিন আর বেশি দিন থাকবে না। মানে যে মিষ্টি মিষ্টি কথা, যে নেগোসিয়েশন, যে গণতান্ত্রিক মন মানসিকতা, প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর যেভাবে নাহিদ ইসলামের বাসা ভ্রমণ করা বা জামাত সভাপতির বাসায় গিয়ে শুভেচ্ছা বিনিময় করা, এর মধ্যে যে উদারতা, যে ঔদার্যতা, যে মহত্ব, এই যে সুবাতাস, রাজনীতির যে সুবাতাস, এটা বেশি দিন থাকবে না। যখনই তারা নিজের পায়ে দাঁড়িয়ে যাবে, পুলিশ তাদের কথা শুনবে, ডিসি অফিসগুলো তাদের কথা শুনবে, প্রশাসন, পুলিশের বাইরে বিচার বিভাগ তাদের নিয়ন্ত্রণে থাকবে, তখন তারা শেখ হাসিনার চাইতেও আরও দুর্ধর্ষ, আরও নিষ্ঠুর, আরও অমানবিক, আরও কৌশলী হয়ে উঠবে। এবং বিরোধী দলকে যেভাবে শেখ হাসিনা স্কুইজ করেছেন, মুচড়িয়েছেন, দুমড়িয়েছেন, এই জিনিসগুলো তারা করতে থাকবে। তো তারা এই জিনিসগুলো যখন করতে থাকবে, ঠিক সেই সময়টিতে যেন তারা যেতে না পারে, এই জন্য বিরোধী দলও তো কম না। এই বিরোধী দল, এর মধ্যে ধরেন এনসিপি, তারা সম্মুখ সারিতে ছিলেন নেতৃবৃন্দ, আর পিছনে ছিল জামাত। তারা শেখ হাসিনার মতো একটা শক্তিশালী রেজিমের পতন ঘটিয়েছে। তারা পুলিশের সামনে, মিলিটারির সামনে একেবারে সেই আবু সাইদের মতো বুক চিতিয়ে দিয়েছে। আমরা শুধু আবু সাইদের ছবি দেখেছি, কিন্তু আবু সাইদের মতো ওভাবে সামনে বুক ফুলিয়ে মরার জন্য লক্ষ লক্ষ তরুণী প্রস্তুত হয়েছিল একটা বিশ্বাস এবং ভালোবাসা, এবং সেটা নেতৃত্বে ছিল এই নাহিদ ইসলাম এবং এনসিপি। কাজেই দুনিয়ার সব মানুষ তাদেরকে নিয়ে মস্কারা করতে পারে, আমি কোনো অবস্থায় তাদেরকে ছোট ভাবতে পারি না এবং পারবো না। বিপ্লবী, একেবারে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত বিপ্লবী। আপনাদের মনে আছে একজন বিনোদ বিহারী ছিলেন, সেই মাস্টারদার সূর্য সেন জমানার বিপ্লবী বিনোদ বিহারী। তো এই ভদ্রলোকের বয়স যখন একেবারে কত 80-90 বছর, কোনো মতো হাঁটতে পারেন না। চট্টগ্রামে একটা গন্ডগোল হলো, তিনি তখনও জীবিত। কোনো মানুষ ভয়ে পুলিশের সামনে আসছে না, তিনি লাঠিতে ভর করে টুকটুক টুকটুক করে সেই বিনোদ বিহারী পুলিশের সামনে চলে আসলেন, এবং যে ভাষায় পুলিশকে তিনি আক্রমণ করলেন এবং পুলিশকে হটিয়ে দিলেন, তার সেই দৃঢ়তা দিয়ে, ইট মিনস বিপ্লবী সবসময় বিপ্লবী থাকে। চে গুয়েভারা, তিনি ফিদেল ক্যাস্ট্রোর মতো প্রেসিডেন্ট হতে পারতেন কিউবার, কিন্তু না, তিনি সেটা করেননি। তিনি বলেছেন, না, আমি মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত আমার এই অসমাপ্ত বিপ্লব পৃথিবীর সব জায়গাতে ছড়িয়ে দেব। আমি কিউবাতে যে সফলতা অর্জন করেছি, এখানে মন্ত্রী হয়ে, প্রধানমন্ত্রী হয়ে বা প্রেসিডেন্ট হয়ে জীবন কাটানোর চেয়ে আমি সেই বলিভিয়াতে চলে যাব যুদ্ধ করার জন্য, এবং সেই যুদ্ধ করতে করতে তিনি মরে গেছেন। এভাবে যারা বিপ্লবী, তারা জীবনের শেষ দিন পর্যন্ত বিপ্লব করে গেছেন। এখন এই যে যারা নাহিদ বলেন, সার্জিস বলেন, হাসনাত বলেন, আমি আসলে এদেরকে বিপ্লবী বলতে চাই। আমরা হয়তো তাদেরকে ব্যবহার করতে পারিনি, বা আমাদের মধ্যে যারা ধড়িবাজ লোকজন আছে তারা তাদেরকে মিস ইউজ করেছি, এটা সত্য। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও সত্য যে তাদের যোগ্যতা আছে, স্টিল তারা এই 2 বছর পরেও সার্ভাইভ করে আছে। এখনও তারা যে দাপট দিয়ে কথা বলেন, তাদের সামনে নৈতিকভাবে হুঙ্কার দেওয়ার মতো ক্ষমতা স্বয়ং প্রধানমন্ত্রীরও নেই। এখনও যদি পার্লামেন্টে দাঁড়িয়ে প্রশ্ন করেন সালাউদ্দিন সাহেবকে, প্রশ্ন করেন মির্জা ফখরুল সাহেবকে, প্রশ্ন করেন জনাব তারেক রহমান সাহেবকে, এমনকি পার্থ, কান্দালিব রহমান পার্থকে, যারা যারা ভোকাল, আলটিমেটলি ওই আক্তারের কাছে
নাহিদের কাছে, তারপর নাসিরুদ্দিন পাটোয়ারির কাছে এখনো ওইভাবে গলা উঁচু করে কথা বলার মতো পরিবেশ সৃষ্টি হয়নি। কিন্তু এরা জানে, মানে বিপ্লবীরা জানে যে এই সুযোগ তাদের আর বেশি দিন থাকবে না। ফলে এখন সরকারের যে বিষয়গুলো নিয়ে তাদের সন্দেহ হচ্ছে এবং তারা যে বিষয়গুলো নিয়ে সরকারের আচার আচরণে তারা মানে যাকে বলে আতঙ্ক অনুভব করছে, সেই বিষয়গুলো নিয়ে তারা হার্ডলাইনে যেতে চাচ্ছে এবং তারা যাবে। এবং এটা নিয়ে ইতিমধ্যেই তারা যে বক্তব্য দিয়েছে, বিশেষ করে নাহিদ, এটি নিয়ে বাংলাদেশ রীতিমতো তোলপাড় চলছে। প্রথমত তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং তার যারা উপদেষ্টা মণ্ডলী তাদেরকে রাজপথে নামার আহ্বান জানিয়েছে। দ্বিতীয়ত তারা বলছেন যে আমাদেরকে ব্যবহার করে, রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে আপনারা সবাই যার যার আখের গুছিয়েছেন। প্রকাশ্যে বলেননি, কিন্তু তাদের বক্তব্য এটাই বোঝা যায়। তারপর সেই মুড়ি খেয়ে, মেওয়া খেয়ে, মধু খেয়ে আপনারা সেটা সেই জায়গা মতো চলে গেছেন, আপনারা যার যার পেশায় চলে গেছেন, ঘুরে বেড়াচ্ছেন। এটা হবে না, এটা হবে না। আপনাদেরকে আমাদের সঙ্গে রাজপথে নামতে হবে এবং জুলাই সনদ, জুলাই বিপ্লব, আগস্ট বিপ্লবের যে অসমাপ্ত কর্মকাণ্ড পরবর্তী নির্বাচিত সরকারের হাতে আপনারা ছেড়ে দিয়ে আসছেন, সেই কাজটি বিএনপি করছে না। নাহিদ ইসলামের দাবি যে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, একটা রাতের ভোট করে, এটা বিনা ভোট করে, মানে ইঞ্জিনিয়ারিং বলতে যা বোঝায় তা কিছু করে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে আপনারা একটা সেফ এক্সিট নিয়ে নিয়েছেন। ফলে এই সেফ এক্সিট আপনাদেরকে দেয়া যাবে না। কথা যখন এই পর্যায়ে চলে গেছে, তখন আমার কাছে মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস মানে এখন তার ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই এবং তিনি ছাড় পাবেনও না। তাকে আবার জায়গা মতো আসতে হবে, তারেক রহমান সাহেবের আশ্রয় তাকে আসতে হবে, অথবা নাহিদদের যাকে বলা হয় আশ্রয় তাকে আসতে হবে, তাকে রাজপথে নামতে হবে, অথবা তাকে শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে প্রেসিডেন্ট হতে হবে তারেক রহমানের দয়া। আদারওয়াইজ তার রক্ষা নেই। পরিস্থিতি এমন পর্যায়ে চলে গেছে। অন্যদিকে এখানে আসলে মাঝামাঝি কোনো কিছু হওয়ার আমি কোনো সম্ভাবনা দেখছি না। এখানে বিএনপি তাকে বিজয়ী হতে হবে যে কোনো মূল্যে, ছলে বলে কৌশলে, অথবা এখানে বিরোধী দল আছে, তারা এই জুলাই সনদ অনুযায়ী মানে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা হয়েছে, এটা যদি আদৌ হয়ে থাকে তাহলে তো একটা সমঝোতার ভিত্তিতে হয়েছে, নচেত আসলে এরকমভাবে ফলাফল হওয়ার কথা না। সমস্ত যে ভোটার উপস্থিতি, সংসদের আসনের বিন্যাস, যেভাবে যারা বিজয়ী হয়েছে, যারা পরাজিত হয়েছে, যারা নমিনেশন পেয়েছে, মন্ত্রী এমপি হয়েছে, সব কিছু মনে হয়েছে ইঞ্জিনিয়ারিং। এখানে কেউ তার পরিশ্রমের ফসল পায়নি, কেউ তার আত্মত্যাগ সেটার ফলাফল সে পায়নি। সেটা দলের জন্য হোক, দেশের জন্য হোক, জাতির জন্য হোক। যারা সম্মুখ সারিতে এসছেন মনে হলো সবাই একটা আলাদিনের চেরাক পেয়েছেন। ফলে এই আলাদিনের চেরাক নিয়ে টানাটানি লাগবে, খুব দ্রুত টানাটানি লাগবে। এবং সেই টানাটানিতে ডক্টর মোহাম্মদ ইউনূস আগে যেভাবে মুচকি হেসে মুখ বন্ধ করে, তারপরে তালের সঙ্গে বাল মিলিয়ে, বালের সঙ্গে ছাল মিলিয়ে, আমরা কথা বলি না তালবাল, মানে আপনি বললেন ধরেন সংবিধান নিয়ে, সে বললো যে আমি 3G নিয়ে বলবো। সে গ্রামীণ ব্যাংক, আপনি বলবেন যে এখন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে, রাজনীতি নিয়ে কথা বললেন, সে বললো যে না আমি গ্রামীণ ব্যাংক নিয়ে কথা বলবো। একটার সঙ্গে আর একটা পেঁচানো, এই যে অভ্যাসটা তার ছিল, অসাধারণ বক্তা তিনি ছিলেন, মানুষকে মুগ্ধ করতে পারতেন, সেই জিনিসগুলো বোধহয় এখন আর হবে না। এই কারণে তিনি যাদের দ্বারা সৃষ্ট হয়েছেন অথবা তার দ্বারা যারা সৃষ্ট হয়েছেন, এই দুটো গ্রুপের মধ্যে যখন বিরোধ তৈরি হয়েছে, এটা সহজ এবং স্বাভাবিক ঘটনা নয়, তার জন্য নয়, নাহিদ সাহেবদের জন্য নয়, এবং বিএনপির জন্য নয়। আমি শুধু প্রার্থনা করতে পারি আল্লাহর কাছে যে আল্লাহ আমাদের এই দেশ জাতিকে বিপদ থেকে রক্ষা করুন, কিন্তু লক্ষণ দেখে আমার কাছে কোনো কিছু ভালো মনে হচ্ছে না।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।